অর্থ বছরের 7 মাসে 15 বছরের মধ্যে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থবির হওয়ার শঙ্কা, প্রভাব পড়বে কর্মসংস্থান ও নির্মাণ খাতে। চাহিদার তুলনায় মিলছে না মালবাহী ট্রেনের ইঞ্জিন, চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্যের কন্টেইনার জট, দেরিতে স্থানান্তরের প্রভাব পড়তে পারে দামে, শঙ্কা ব্যবসায়ীদের। বিল আসার পরে রিডিং মিলাতে যায় দেখি যে ওই মিটারে যা আছে তার থেকে 100 ইউনিট আবার বেশি লিখে নিয়ে গেছে। আগের মিটারের চাইতে বেশি কাটে এই মিটারে। 2-3 বার কমপ্লেনও দিয়েছি, কোনো লাভ হয়নি। বিদ্যুতের ভুতুড়ে বিলে চরম ভোগান্তিতে রাজশাহী বিভাগের গ্রাহকরা। নেসকো পল্লী বিদ্যুৎ সমিতিতে অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার, বাড়তি ব্যয় মেটাতে হিমশিম অবস্থা। শীত ও কুয়াশা কম থাকায় মৌসুমের আগেই চাঁপাইনবাবগঞ্জে দেখা মিলছে আমের মুকুল, পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা। এবং দুবাইয়ের গালফ ফুড মেলায় দ্বিতীয় দিনে বাংলাদেশের প্যাভিলিয়নে দর্শনার্থীর ভিড়, গতবারের তুলনায় এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি ইয়ানু শিফা। দর্শক, অর্থ বাণিজ্যের পাশাপাশি আজ আমরা আলোচনা করব এডিপির বাস্তবায়ন নিয়ে। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত স্যার। স্যার শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমরা এডিপির বাস্তবায়ন নিয়ে আলোচনা করব, তবে তার আগে আমরা এই বিষয়ে একটি প্রতিবেদন দেখে নেব। চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে 15 বছরের মধ্যে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন হয়েছে। পরের মাসগুলোতে খরচ না বাড়লে অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থবির হওয়ার শঙ্কা দেখা দিয়েছে, যার প্রভাব পড়বে কর্মসংস্থান ও নির্মাণ খাতে। বছর শেষে বাস্তবায়ন কাঙ্ক্ষিত মাত্রায় না হলে অর্থনীতি আরও চাপের মুখে পড়বে বলে মত বিশ্লেষকদের। দেখুন আমার করা একটি প্রতিবেদন। চলতি অর্থ বছরের শুরুতেই গণঅভ্যুত্থান ও সরকার পরিবর্তনের জেরে ধীর হয়ে গেছে সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের গতি। জুলাই থেকে জানুয়ারি এই 7 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়ন হয়েছে 59,877 কোটি টাকার, যা বরাদ্দের মাত্র 21.5%। গত 15 বছরের মধ্যে এই হার সর্বনিম্ন। এদিকে জানুয়ারিতে ব্যয় হয়েছে 9,874 কোটি টাকা। অগাস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে কিছু প্রকল্পের সংশোধন, কিছু বাতিল ও কয়েকটিতে ধীরে চলনীতি নিয়েছে। এতে উন্নয়ন কর্মকাণ্ডে খরচ কমে ব্যবসাতেও প্রভাব পড়েছে বলে জানান সংশ্লিষ্টরা। যদি ইনফ্লেশন কন্ট্রোল করেন তাহলে একটা গ্রুপকে আপনি দারিদ্র্য সীমা থেকে নিচে নামা থেকে আটকাতে পারবেন, কিন্তু আপনি যদি স্পেন্ডিং বন্ধ করে দেন আপনি কিন্তু আরেকটা গ্রুপকে তখন দারিদ্র্য সীমার নিচে নামিয়ে দেবেন। সো ইটস এ কোয়েশ্চেন অফ কার উপরে ইম্প্যাক্টটা সবচেয়ে বেশি পড়বে। এডিপির কম বাস্তবায়ন অর্থনীতির প্রতিটি খাতে প্রভাব ফেলে উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, রাজস্ব আয় ও বিদেশি সহায়তা কমে আসায় অর্থনীতি আরও চাপে পড়তে পারে। এডিপির কম বাস্তবায়ন এবং আসলে অর্থ বছরের শেষে গিয়ে কতটুকু বাস্তবায়ন হবে সেটাও আমরা জানি না। রাজস্ব আদায় কম, বিনিয়োগও কম, তো সব মিলে দেখা যাচ্ছে কর্মসংস্থানও কম হচ্ছে, আবার বিদেশি বিনিয়োগও কম আসছে, আবার অন্যদিকে দেখা যাচ্ছে প্রবৃদ্ধিও কমে যাচ্ছে। এই সব মিলে কিন্তু একটা বড় রকমের চাপ তো আছেই। অর্থ বছরের 7 মাসে স্বাস্থ্য খাতে ব্যয় হয়েছে বরাদ্দের মাত্র 5%, আর শিক্ষায় 23%-এর কিছু বেশি। সবচেয়ে বেশি বরাদ্দের 78% ব্যয় হয়েছে জ্বালানি খাতে। ইয়ানু শিফাত, সময় সংবাদ, ঢাকা। দেখছিলাম প্রতিবেদন। এ পর্যায়ে আমরা চলে যাব আলোচনায়। স্যার আপনাকে আবারও স্বাগত সময়ের বাণিজ্যে। আমরা যেমনটা প্রতিবেদনে দেখছিলাম, এডিপি বাস্তবায়নের যে গতি সেটি করোনার সময়ের তুলনার চেয়েও কম, এবং সরকার প্রকল্প ব্যয় নিয়ে বেশ সতর্ক এবং সংকোচনমুখী। তাহলে কি এই যে বাস্তবায়ন হার এটাই প্রত্যাশিত? হ্যাঁ, এটা আসলে প্রত্যাশিত। আমি বরঞ্চ বলবো যে এই সময়ে উচ্চ প্রবৃদ্ধি প্রত্যাশা করবার সুযোগ নেই, কেননা অর্থনীতিতে যে বড় একটা ঝাঁকুনি দিয়েছে এই রাজনৈতিক পরিবর্তনের কালে এবং বিগত সরকারের সময়কাল থেকে অব্যাহতভাবে যে
সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার যে বড় বড় সূচকগুলোতে যে দুর্বলতাগুলো দৃশ্যমান ছিল, যেটা আপাতভাবে উচ্চ প্রবৃদ্ধির এক ধরনের সূচক দিয়ে প্রবৃদ্ধিটি উচ্চ হারে দেখানো হতো, সেই জায়গা থেকে এখন বাস্তবানুক যে জায়গাটি ধরা হচ্ছে, যেমন বিশ্বব্যাংক থেকে বলা হচ্ছে প্রায় 4%-এর মতো, IMF থেকে বলা হচ্ছে 3.4%-এর মতো। এটা আমি মনে করি যে এই সময়ের প্রেক্ষাপটে এটাই হয়তো মেনে নিতে হবে। উচ্চ প্রবৃদ্ধির সময় আসলে এই মুহূর্তে নয়, এবং সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলো বা বিগত সরকারের সময়কালে যে ধরনের অর্থনৈতিক সামষ্টিক অর্থনৈতিক যে দুর্বলতাগুলো চোখে পড়েছে, বৈদেশিক মুদ্রা রিজার্ভের কথা বলেন, উচ্চ মূল্যস্ফীতি থেকে এখনো আমরা বেরিয়ে আসতে পারিনি, উচ্চ সুদের হার, সামগ্রিকভাবে বিনিয়োগের ক্ষেত্রে যে দুর্বল পরিস্থিতি, সেই জায়গা থেকে প্রথমত আসলে ঘুরে দাঁড়ানোটা দরকার, পরে হচ্ছে এটা প্রবৃদ্ধির দিকে যাওয়া। ফলে ঘুরে দাঁড়ানোর কাজটি আসলে এখনো শেষ হয়নি বা শেষ করা যায়। সুতরাং এই মুহূর্তে উচ্চ প্রবৃদ্ধি প্রত্যাশা করাটি ঠিক নয়। আচ্ছা, উচ্চ প্রবৃদ্ধি এখন প্রত্যাশিত নয়, তবে এই যে গতি, এর কারণে কি আরো বেশি আমরা সংকোচনমুখী হওয়ার দিকে এগোচ্ছি? হ্যাঁ, এটা প্রত্যাশিতভাবে জি অর্থনীতি চাপে পড়বে না, অর্থনীতিকে চাপে রাখা হচ্ছে, এবং সেটাও আসলে এই মুহূর্তের প্রেক্ষাপটে এক ধরনের যৌক্তিক সিদ্ধান্ত। এবং সেটা দেখবেন যে সাম্প্রতিককালে মুদ্রানীতি যেটি ঘোষিত হয়েছে 2025 অর্থ বছরের দ্বিতীয়ার্ধের জন্য, যেটি সেখানেও আপনি দেখবেন যে এক ধরনের সংকোচনমূলক মুদ্রানীতি নেওয়া হয়েছে, এবং এটা যৌক্তিক এ কারণে যে এই মুহূর্তে বড়ভাবে মুদ্রা সরবরাহ করবার প্রেক্ষাপট নেই, কেননা বিনিয়োগকারীরাও এই মুহূর্তে খুব উচ্চ মাত্রা বিনিয়োগ করবার মতো পরিস্থিতিতে নেই, রিজার্ভের এক ধরনের টান রয়েছে, ফলে আমদানি করাটাও এই মুহূর্তে দুরূহ, এবং ভোক্তা পর্যায়ে যেহেতু চাহিদার সংকোচন ঘটেছে, ফলে উৎপাদিত পণ্য বিক্রি করবার ক্ষেত্রেও যারা ম্যানুফ্যাকচারার বা উৎপাদক রয়েছে তাদের ক্ষেত্রেও দেখবেন, দোকানপাটে গেলে দেখবেন যে আগের থেকে লোকজন অনেক কম, বিদেশমুখী যারা ছিলেন তাদের বিদেশ যাত্রা অনেক কমে গিয়েছে, বিভিন্ন কারণেই সেটি হয়েছে। সুতরাং এই সব কিছু মিলে আসলে এই মুহূর্তে এক ধরনের সংকোচনমূলক মুদ্রানীতি, এবং বলা যেতে পারে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর প্রেক্ষাপটের অর্থনীতির কর্মকাণ্ড চলছে। এই রিকভারির কাজটি না হলে আসলে উচ্চ প্রবৃদ্ধি প্রত্যাশা করাটি ঠিক নয়। সুতরাং আগে রিকভারির কাজটি করা দরকার, এবং সেই আলোকেই সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো এই যে বাস্তবায়নের যে ধীর গতি, এর মাঝে আমরা বাকি 4 মাসে, অর্থ বছরের আর 5 মাস বাকি রয়েছে, এই 5 মাসে কি আমরা কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি দেখব, বা কতটা বাস্তবায়ন হার বাড়তে পারে? দেখুন, পূর্ববর্তী সময়কালেও আমরা দেখেছি যে 69-70% বাজেটে ঘোষিত এডিপির 69-70% আসলে বাস্তবায়িত হতো, বাজেটে ঘোষিত। পরবর্তীতে 9 মাস পরে যেটা রিভিশন করা হতো সেটার 90-91% বা 93% পর্যন্ত বাস্তবায়িত হতো। এবার যেহেতু প্রেক্ষাপট ভিন্ন, সুতরাং আমরা কোনোভাবেই উচ্চ প্রবৃদ্ধি আশা করতে পারি না। বরঞ্চ যেটি উচিত ছিল অর্থ উপদেষ্টা, সেটা হলো বাজেট শুরুতেই আসলে কেটে এটিকে সীমিত করা উচিত ছিল, এবং তার লক্ষ্যে আসলে নতুন করে লক্ষ্যমাত্রাগুলো নির্ধারণ করলে ভালো হতো, যেটি আসলে তেমন ভাবে বড় আকারে বাজেট আসলে রিডাকশন হয়নি, কিন্তু করলে ভালো হতো। দ্বিতীয়ত যেটি, যে সরকারের রাজস্ব আদায় খুবই কম, ফলে যেহেতু অর্থের আগমন কম, বিদেশিক ঋণ প্রাপ্তিও শ্লথ, সুতরাং এই মুহূর্তে বাজেট বাস্তবায়নের জন্য পর্যাপ্ত অর্থ পাওয়াটি দুষ্কর। সুতরাং যে কোনো পর্যায়েই আসলে আমরা এই অর্থ বছরে আগের যে কোনো বছরের চেয়ে কম বাজেট বাস্তবায়ন দেখব, এটাই স্বাভাবিক। এই যে বর্তমান যে প্রেক্ষাপট, এর মধ্যে হচ্ছে অর্থনৈতিক যে ঘুরে দাঁড়াবে, এতে হচ্ছে রাজনৈতিক নির্বাচিত সরকার বা হচ্ছে অন্তর্বর্তী সরকারের উপর আমরা কতটা আস্থা রাখতে পারি? দেখুন, এই মুহূর্তে আমার কাছে যেটি মনে হয় যে অন্তর্বর্তী সরকারের দ্রুত নির্বাচনে যাওয়া উচিত, কেননা সকলেই এই মুহূর্তে একটা গণতান্ত্রিক উত্তরণের প্রত্যাশায় আছেন। সেটা ব্যবসায়ী বলেন, অর্থনীতির সাথে যারা জড়িত সকলেই রয়েছে, বিনিয়োগকারী যারা রয়েছেন তারাও আসলে বিনিয়োগ করতে চাচ্ছেন না, পরবর্তী নির্বাচিত সরকারকে তারা দেখতে চাচ্ছেন। এবং একই সাথে অন্তর্বর্তী সরকারের যে ধরনের এজেন্ডা রয়েছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা এই মুহূর্তে আসলে নির্বাচন। আমরা মনে করি যে এই অর্থ বছরের অর্ধের ভিতরে, অর্থাৎ জুন জুলাইয়ের ভিতরেই যদি এই নির্বাচনটি করা যায়, তাহলে গণতান্ত্রিক উত্তরণ এবং একই সাথে অর্থনৈতিক উত্তরণটি তুলনামূলকভাবে সহজতর হবে। আমরা যেমনটা প্রতিবেদনে দেখেছি, স্বাস্থ্য খাতে বাস্তবায়ন হয়েছে বরাদ্দের মাত্র 5%। এই বিষয়টি কিভাবে দেখছেন? স্বাস্থ্য খাত বরাবরই দুর্বল। আমরা আগের সরকারের সময় দেখেছি যে গড়পড়তা যতটুকু
এডিপিতে তাদের জন্য বরাদ্দ থাকে তার ভিতরে এভারেজের চেয়ে সবসময় স্বাস্থ্য খাত নিচে অবস্থান করতে দেখা গেছে এবং স্বাস্থ্য খাতে প্রকল্প নেয়া প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন ধরনের দীর্ঘসূত্রিতা রয়েছে এবং সেখানে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে উপযুক্ত দৃষ্টিভঙ্গি এবং উপযুক্ত লোকবলের ঘাটতি রয়েছে। যদিও স্বাস্থ্য খাতের জন্য অর্থ বরাদ্দ বাড়ানো দরকার বলে আমরা বলি, কিন্তু অন্যদিকে সে তার জন্য পর্যাপ্ত যে অল্প বরাদ্দ সেটিও সে বাস্তবায়ন করতে অক্ষম। স্বাস্থ্য খাতের এই যে কাঠামোগত একটা দুর্বলতা রয়েছে যে তার বাস্তবায়নের অক্ষমতা, সেই জায়গা থেকে কিন্তু এই নতুন সরকার আসবার পরে খুব বড় পরিবর্তন হয়নি। আমরা মনে করি যে আগামী দিনের জন্য মানব সম্পদ উন্নয়নে স্বাস্থ্য খাতে বরাদ্দ যেমন বাড়ানো দরকার, বাস্তবায়নের সক্ষমতা স্বাস্থ্য খাতে বৃদ্ধির প্রয়োজন রয়েছে। মানব সম্পদের কথা বলছিলেন, মোটের উপর কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে এই যে বাস্তবায়ন হার, সেটাতে কতটা প্রভাব পড়তে পারে? অবশ্যই পড়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে সাম্প্রতিককালে তথ্য এসছে, এমপ্লয়মেন্ট সার্ভের তথ্য এসছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে অলরেডি বিগত সময়কালের চেয়ে বেকারত্ব বেড়েছে এবং সেটা আসলে হচ্ছে, এবং আমার ধারণা এক ধরনের নীরব বেকারত্ব হচ্ছে। এসএমই অনেক ক্ষেত্রেই দুর্বল হয়ে পড়ছে, চলতে পারছে না, সেবা খাতের বিভিন্ন প্রতিষ্ঠান আসলে চলতে পারছে না, ফলে অনেকেই আসলে এখন এক ধরনের অর্ধ বেকারত্বে আছেন এবং অনেক ক্ষেত্রেই দারিদ্র্য সীমার নিচে সংখ্যাটি বাড়ছে। সুতরাং এই মুহূর্তে দ্রুত আসলে আমাদের অর্থনৈতিক উত্তরণটি দরকার এবং সেটার জন্য রাজনৈতিক পরিবর্তনটিও জরুরি। ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আলোচনা করছিলাম এডিপির বাস্তবায়ন হার নিয়ে সিপিডির গবেষণা পরিচালকের সঙ্গে। এ পর্যায়ে আমরা জানাবো বন্দর বাণিজ্যের খবর। ইঞ্জিন সংকটে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা আইসিডিগামী কন্টেইনারবাহী ট্রেন চলাচলে অচল অবস্থা নেমে এসেছে। প্রতিদিন 160টি কন্টেইনার পরিবহনের জন্য অন্তত 4টি ট্রেনের প্রয়োজন হলেও 2টি ট্রেন পাচ্ছে না বলেও জানায় কর্তৃপক্ষ। সখাত্রীপুর ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে 2টি র্যাকের উপর সাজিয়ে রাখা হয়েছে একাধিক কন্টেইনার। আবার রেলওয়ের সিজিপিওয়াই এর ট্রানজিট পয়েন্টে 6টি র্যাকে 100-র বেশি কন্টেইনার রাখা। প্রয়োজনীয় ইঞ্জিন না পাওয়ায় এভাবে পড়ে আছে কন্টেইনারগুলো। রেলওয়ের ইঞ্জিন সংকটের কবলে পড়ে কন্টেইনার পরিবহনে চরম বেকায়দায় পড়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। স্বাভাবিক সময়ে দৈনিক অন্তত 160টি কন্টেইনার পরিবহন হলো, এখন তা 50 থেকে 60 কন্টেইনারে নেমে এসেছে। কন্টেইনার পরিবহন স্বাভাবিক রাখতে প্রতিদিন 4 থেকে 5টি ইঞ্জিন বরাদ্দের অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে রেলওয়েকে। 3-4টা ইঞ্জিন যদি এভরিডে মুভ করে তাহলে আমাদের প্রায় 150 থেকে 160 ইউজ কন্টেইনার যাওয়ার কথা। মাত্র 2টা ট্রেন রেলওয়ে কর্তৃপক্ষ দিতে পারছে। সেক্ষেত্রে আমাদের কন্টেইনারগুলো জমে যাচ্ছে। যেখানে আমাদের 876 ইউজ ক্যাপাসিটি, সেখানে এখন 1400 ইউজ আমরা রেখেছি। বন্দরের তথ্য মতে কমলাপুর আইসিডিগামী ইয়ার্ডে 876টি কন্টেইনার রাখার ধারণ ক্ষমতার বিপরীতে কন্টেইনার রয়েছে 1400টি। এমনকি আইসিডিগামী আরও 1000-এর বেশি কন্টেইনার নিয়ে বহির্নোঙরে অন্তত 5টি জাহাজ অপেক্ষায় রয়েছে। আমদানি করা পণ্যভর্তি কন্টেইনার 6 থেকে 16 দিন অলস পড়ে থাকায় পণ্যের দামে প্রভাব পড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। পোর্টের স্পেস, বিশাল একটা স্পেস ওরা অকুপাই করে রেখেছে, যার কারণে দেখা যাচ্ছে যে এই কস্টের বার্ডেনটা কিন্তু আলটিমেটলি কনসাইনের উপর যাচ্ছে এবং সেটা পাস অন হবে আমাদের ভোক্তাদের উপরে। বন্দরের ইয়ার্ডে স্থান সংকুলন না হওয়ায় কমলাপুর আইসিডিগামী কিছু কন্টেইনার এনে রাখা হয়েছে ট্রানজিট পয়েন্টে। অনেকটা খোলা স্থানে রাখা এসব পণ্য বোঝায় কন্টেইনারের নিরাপত্তা নিয়েও শঙ্কার সৃষ্টি হয়েছে। এক একটা গাড়ি আসলে দেখা যায় 5 দিন 7 দিন 8 দিন পড়ে থাকে, ইঞ্জিন নাই, রাখে কেন পড়ে আছে। যখন ইঞ্জিন আসবে সিজিবাই খালি হবে, আমার এখান থেকে গাড়িগুলো সিজিবাই চলে যাবে। নিরাপত্তা বিঘ্ন, আমার এখানে গাড়ি থাকলে তো আমার নিরাপত্তা অবশ্যই বিঘ্ন করে, কারণ আমার একজন মানুষের পক্ষে 200 গাড়ি ভাড়া দেওয়া খুব কষ্টকর। একদিকে চাহিদার তুলনায় প্রয়োজনীয় ইঞ্জিন বরাদ্দ মিলছে না, অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে জরুরি জ্বালানি তেল সরবরাহ করতে হচ্ছে। এই অবস্থায় কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিনের বরাদ্দ কেটে তেলবাহী ওয়াগনে যুক্ত হচ্ছে বলে দাবি রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার। জ্বালানি তেলের জন্য বারবার তারা প্রেসার দিচ্ছে, সেখানে আমাদের রংপুরে পাঠাইতে হচ্ছে তেল, সিলেটে পাঠাইতে হচ্ছে, তো ওখানে চলে যাচ্ছে 3টা ইঞ্জিন। এখন আমি পাচ্ছি 6টা, কন্টেইনারে দিচ্ছি 3টা, ওখানে দিচ্ছি 2টা, হয়তো মাঝে মাঝে একটা ফুড গ্রেন চালাচ্ছি। এই নিয়ে
চলছে, কিন্তু এইভাবেই বন্দরের আপনার এটা বেড়ে গেছে। বছরে 1 লাখের বেশি আমদানি রপ্তানি পণ্য বোঝাই কন্টেনার ট্রেনের মাধ্যমে চট্টগ্রাম বন্দর, ঢাকা, কমলাপুর আইসিডিতে আনা নেওয়া করা হয়। শুধু যে বন্দরের ইয়ার্ডে ঢাকা কমলাপুরগামী কন্টেনারবাহী ট্রেন অপেক্ষা করছে তা কিন্তু নয়। বন্দরের পার্শ্ববর্তী এই ট্রানজিট পয়েন্টে 6টি র্যাকের উপর ফেলে রাখা হয়েছে পণ্যভর্তি 100-র বেশি কন্টেনার। কয়েকদিন আগেই শিল্পের কাঁচামাল, ভোগ্য পণ্য নিয়ে এসব কন্টেনার ঢাকা পৌঁছানোর কথা, কিন্তু ইঞ্জিন সংকটের মুখে তা হচ্ছে না। কবে নাগাদ এসব কন্টেনার ঢাকা পৌঁছাবে তা নিশ্চিত করে কেউ বলতেও পারছে না। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ইঞ্জিন সংকটে কন্টেনার পরিবহনের অচল অবস্থার সবশেষ জানাতে চট্টগ্রাম বন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কমল দে। সরাসরি যাচ্ছে তার কাছে। হওয়ায় এই বন্দরের পার্শ্ববর্তী ট্রানজিট পয়েন্টে নিয়ে আসা হয়েছে ঢাকা কমলাপুর আইসিডিগামী শত শত কন্টেইনার। এই কন্টেইনারগুলো 3 থেকে 4 দিন তার চেয়ে বেশি সময় ধরে পড়ে আছে এই ট্রানজিট পয়েন্ট। এগুলো কিন্তু চলে যাওয়ার কথা ছিল ঢাকা, অথচ যেহেতু ইঞ্জিন সংকট চলছে, প্রয়োজনীয় ইঞ্জিন তারা রেলওয়ে বন্দর কর্তৃপক্ষ পাচ্ছে না, আর সেই কারণে তারা এই ইঞ্জিনগুলো এখন যে বগিগুলো বা যে কন্টেইনারগুলো নিয়ে আসা হয়েছে এই পয়েন্টের মধ্যে। আমরা যতটুকু জানতে পেরেছি, গতকালকে একটি বৈঠক হয়েছে বন্দর কর্তৃপক্ষের সাথে রেলওয়ে কর্তৃপক্ষ। তারা বলছে আগামী 1 মাসের মধ্যে আসলে এই সংকট যে সৃষ্টি হচ্ছে সেই সমাধান করা সম্ভব না। হয়তো তারা 1 মাসের মধ্যে একটা ক্র্যাশ প্রোগ্রাম নেবে, তখন ক্র্যাশ প্রোগ্রামে তারা কিছু ইঞ্জিন কেটে এনে এখানে লাগাবে, এই কন্টেনারগুলো তারা ঢাকা পৌঁছানোর চেষ্টা করবে। অপরদিকে ব্যবসায়ীরা বলছেন এখন যেহেতু সামনে রমজান মাস, রমজানের ভোগ্য পণ্য রয়েছে, শিল্পের কাঁচামাল রয়েছে, সে কাঁচামালগুলো নিয়ে আসা হয়েছে কন্টেনারে করে, কিন্তু কন্টেনারগুলো দ্রুত ঢাকা পৌঁছানোর প্রয়োজন এবং ঢাকা থেকেও কিছু কন্টেনার যেটা রপ্তানি কন্টেনার সেগুলো চট্টগ্রাম বন্দরে আনতে হবে। যেহেতু ইঞ্জিন সংকট চলছে আর ইঞ্জিন সংকটের কারণে তারা সেগুলো আনতে পারছে না, তাই জটিলতা সৃষ্টি হচ্ছে চট্টগ্রাম বন্দরে। এখন কন্টেনার জট সৃষ্টি হচ্ছে বলে কিন্তু বন্দর কর্মকর্তারা আমাদের কাছে স্বীকার করেছেন এবং তারা বলছেন তারা চেষ্টা করছেন যতটুকু সম্ভব এই কন্টেনারগুলো দ্রুত ঢাকা পাঠানোর জন্য, কারণ শিল্পের কাঁচামাল রয়েছে, ভোগ্য পণ্য রয়েছে। স্বাভাবিক সময়ে 4টি ট্রেনের মাধ্যমে চট্টগ্রাম থেকে 160টি কন্টেনার অন্তত ঢাকা পৌঁছানো যায় বা আনা নেওয়া করা যায়, কিন্তু বর্তমানে একটি ট্রেনেও তারা দুটি তো পাচ্ছে না, একটি ট্রেন পাচ্ছে, একটি ট্রেনে দিয়ে তারা অন্তত 30 থেকে 50টা কন্টেনার ঢাকা পৌঁছানোর বা কিংবা রপ্তানি কন্টেনারগুলো ঢাকা থেকে চট্টগ্রাম আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে বন্দরের সচিব ওমর ফারুক আমাদেরকে জানিয়েছেন। আমরা গতকাল কথা বলেছিলাম রেলওয়ে পরিচালন কর্মকর্তা সিওপিএস শহীদুল ইসলামের সাথে, তিনি আমাদেরকে বলেছেন তারাও চেষ্টা করছেন, যেহেতু এই মুহূর্তে ইঞ্জিন সংকট চলছে আর ইঞ্জিন সংকটের কারণে তারা ট্রেনগুলোকে তারা চালাতে পারছে না, তাই বিশেষ করে এখানে জ্বালানি তেল বহন করতে হচ্ছে দেশের বিভিন্ন স্থানে, সে জ্বালানি তেলের জন্য তাদের ইঞ্জিন প্রয়োজন হচ্ছে এবং একই সাথে এই গুডস ট্রেন চালাতে হচ্ছে, সার পরিবহন করতে হচ্ছে এবং যাত্রী পরিবহন করতে হচ্ছে। সীমিত ইঞ্জিন দিয়ে এইসব কাজ করতে গিয়ে তারা মূলত এই যে কন্টেনার পরিবহনে তারা ইঞ্জিন সরবরাহ করতে পারছে। বলা চলে আসলে গত 1 সপ্তাহের বেশি সময় ধরে কন্টেনার জট সৃষ্টি হয়েছে, বিশেষ করে ইঞ্জিন সংকটের কারণে, এবং আগামী 1 মাসের মধ্যে এই সমাধান হবে কিনা তাও নিশ্চিত করে কেউ বলতে পারছেন। তো এখন মধ্যে আমার কাছে ছিল ইঞ্জিন সংকটের কারণে ঢাকা কমলাপুর আইসিডিগামী যে কন্টেনার পরিবহনের জটিলতা সৃষ্টি, অচলাবস্থা সৃষ্টি হয়েছে, তার সর্বশেষ। চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার রায় আজ। এই মুহূর্তে জর্জ কোর্টে আছেন সহকর্মী আমান নবী। সরাসরি যাচ্ছে তার কাছে। রাষ্ট্রের 13,000 কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগে 17 বছর আগে বেগম খালেদা জিয়া সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলার আজ রায় হওয়ার কথা রয়েছে। আমি কিছুক্ষণ আগেই ঢাকার বিশেষ জজ আদালত 4-এর কক্ষ থেকে আমি ঘুরে এসেছি। আমি আজ 11টা নাগাদ এই মামলাটির শুনানি এবং রায় ঘোষণার কথা ছিল এবং সেটি কিছুটা সময় বিলম্বিত হচ্ছে, তবে আজই এই রায়টি ঘোষণা হবে বলে আমরা জানতে পেরেছি। আজ বেগম খালেদা জিয়া কিন্তু উন্নত চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন, কিন্তু তার পক্ষ থেকে তার আইনজীবী জিয়াউদ্দিন জিয়া এবং আমিনুল ইসলাম কিন্তু এই আদালতে আজ উপস্থিত থাকবেন। আমরা যদি একটু বিস্তারিত বলতে চাই, এখান থেকে ঠিক 17 বছর আগে নাইকো দুর্নীতি মামলার এই মামলাটি দায়ের করা হয় বেগম খালেদা জিয়া সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে।
এটি 2024 অর্থাৎ এবছর 13 ফেব্রুয়ারি কিন্তু দুদক এবং আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন এবং সাক্ষ্য গ্রহণ শেষে এই একই আদালত অর্থাৎ রবিউল আলমের আদালত থেকে কিন্তু আজকের এই তারিখটি নির্ধারণ করা হয় এবং নাইকো দুর্নীতি মামলা 2008 সালে বেগম খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে কিন্তু দায়ের করা হয় এবং এই মামলার মাধ্যমে বলা হয়ে থাকে যে সমস্ত আসামিরা রয়েছেন তারা রাষ্ট্রের 13,000 কোটি টাকার ক্ষতি সাধন করেছেন। এই আসামিদের মধ্যে রয়েছেন জিয়াউদ্দিন গিয়াসউদ্দিন আল মামুন, রয়েছেন সাবেক ভারপ্রাপ্ত সচিব শহীদুল ইসলাম এবং ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভুইয়া, সাবেক সিনিয়র সচিব সহ অনেকেই রয়েছেন। এই আলোচিত মামলাটি কিন্তু 11 জন আসামি রয়েছিলেন এবং সেই আসামির মধ্যে 2 জন আসামি কিন্তু এর মধ্যে মৃত্যুবরণ করেছেন। তাদেরকে কিন্তু এই মামলার এজাহার থেকে পরবর্তীতে তাদের কিন্তু বাদ দেওয়া হয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যে এই মামলাটির আজ রায় ঘোষণা হতে যাচ্ছে। এর ফলে 17 বছরের দীর্ঘ সময় যে মামলা পরিচালনা হলো সেটির কিন্তু অবসান ঘটার সম্ভাবনা রয়েছে। এই ছিল ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মহানগর দায়রা জজ কোর্টে। দর্শক, এবার জানাবো পুঁজি বাজারের খবর। দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে এই মুহূর্তে সূচকের নিম্নমুখী প্রবণতা চলছে। সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি নিয়ে যাচ্ছি ডিএসসির ওয়েবসাইটে। দর্শক, আমরা যেমনটা গতকালকের কার্যদিবস শেষে দেখেছি সবগুলো সূচকই নিম্নমুখী প্রবণতার মধ্যে দিয়েছিল এবং আজও প্রথম 1.5 ঘন্টার লেনদেনে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নমুখী প্রবণতাই বিরাজ করছে সব কয়টি সূচকে। এর মধ্যে ডিএসসির প্রধান সূচক যেটি রয়েছে সেটির পতন হয়েছে 6 পয়েন্ট এবং সেটি এখন রয়েছে 5,196 পয়েন্টে এবং অন্য যে দুটি সূচক রয়েছে ডিএসসি এস সূচক এবং ডিএসসি 30 সূচকও নিম্নমুখী রয়েছে এবং দুটি সূচকই 3 পয়েন্ট করে পতন হয়েছে এবং আজকে 1.5 ঘন্টায় লেনদেন হয়েছে 149 কোটি টাকার শেয়ারের এবং যেসব কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে তার মধ্যে 102টি প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে এবং কমেছে হচ্ছে প্রায় 172টি প্রতিষ্ঠানের শেয়ার দর কমে গিয়েছে এবং 100টি প্রতিষ্ঠানের শেয়ার দর হচ্ছে এখন অপরিবর্তিত রয়েছে। এছাড়া আমরা যদি দেখি কি অবস্থায় রয়েছে শেয়ারের যে 20টি প্রতিষ্ঠান রয়েছে তাদের অবস্থান, তার মধ্যে শুরুতেই রয়েছে মিডল্যান্ড ব্যাংক। এই প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার বর্তমানে বিক্রি হচ্ছে 24 টাকা 90 পয়সায়। আমরা গতকাল দেখেছি এই প্রতিষ্ঠানের প্রতিটি শেয়ার 27 টাকা 60 পয়সায় বিক্রি হয়েছিল। সেই তুলনায় গতকালকের তুলনায় আমরা দেখতে পাচ্ছি যে এই প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। এর বাইরে দ্বিতীয় অবস্থানে রয়েছে লাভেলো আইসক্রিম। এটির প্রতিটি শেয়ার এখন 85 টাকা 60 পয়সায় বিক্রি হচ্ছে এবং তারপরে রয়েছে ওরিয়ান ইনফিউশন, আর 4 নম্বরে শাইনপুকুর সিরামিক্স এবং 5 নম্বরে রয়েছে অগ্নি সিস্টেম এবং 6 নম্বরে দেখতে পাচ্ছি রবি রয়েছে এবং রবির প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 29 টাকা 20 পয়সা এবং এটি আমরা যেমনটা দেখতে পাচ্ছি তেমন একটি প্রতিষ্ঠানটির শেয়ার দর পরিবর্তন হয়নি। তো এই ছিল আমার কাছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সবশেষ খবর। ভুতুড়ে বিদ্যুৎ বিলে চরম ভোগান্তিতে রাজশাহী বিভাগের গ্রাহকরা। তাদের অভিযোগ, প্রতি মাসে ব্যবহারের চেয়ে বেশি আসছে বিল। এ নিয়ে বারবার অভিযোগ করেও মিলছে না প্রতিকার। তবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের দাবি ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহীর পবা উপজেলার নওহাটার একটি বাড়িতে ভাড়া থাকেন ব্যবসায়ী মনিরুল ইসলাম। মাসের পর মাস অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিশোধ করে হিমশিম খাচ্ছেন তিনি। প্রতি মাসে ব্যবহারের চেয়ে বেশি বিল আসার অভিযোগ তার। গরম পড়েনি, ফ্যানও চলে না, এসিও চলে না, এমনি বিল বেশি এসছে। 2-3 বার দিয়েছি, আমরা কমপ্লেনও দিয়েছি,
কোনো লাভ হয়নি। ওরা বলে যে আপনার মিটারে যেটা এসছে সেটাই আমরা লিখেছি। শুধু মনিরুল নয়, তার মতো অনেকেরই একই অবস্থা। রাজশাহী বিভাগে নেসকোর প্রায় 11,32,000 গ্রাহকের মধ্যে প্রিপেইড মিটার ব্যবহার করেন 3 লাখ গ্রাহক। তাদের অভিযোগ, প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করার সঙ্গে কেটে নেওয়া হয় বিভিন্ন চার্জ। পুরানো মিটারের ক্ষেত্রে নিজেদের খেয়াল খুশি মতো বিল নির্ধারণ করছে কর্মরতরা। এ নিয়ে নেসকো ও পল্লী বিদ্যুৎ সমিতিতে একাধিকবার অভিযোগ দিয়েও কোনো সমাধান মিলছে না। আগে 700, 500 এরকম বিল আসতো, এখন 1500, 2000 এরকম বিল আসে। এক মাসে দিতে গেলে তার পরের মাসে বলেছে 1 লাখে বিদ্যুৎ বিল বাড়ে। আগের মিটারের চাইতে বেশি কাটে এই মিটারে। মোবাইল করে বলে যে পাওয়ার ফ্যাক্টরের কারণে টাকা কাটে আপনাদের। না দেখে বিল বানায়, লাস্ট মাসে মনে হয় 5-6 মাস পরে এসে দেখে যখন বিল করছে তখন 1 মাসের বিলই মনে হয় 1.5 লাখ টাকা মতো এরকম বিল করছে। লিখে নিয়ে গেছে যে ডেটে বিল আসার পরে রিডিং মিলাতে যায় দেখি যে ওই মিটারে যা আছে তার থেকে 100 ইউনিট আবার বেশি লিখে নিয়ে গেছে। বলার আছে, দেখার কেউ নাই। আমাদের যারা প্রতিনিধি থাকে তারা কেউ দেখে না। তবে নেসকোর দাবি, গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে সমাধান করে দেয়া হচ্ছে। প্রিপেইড মিটারে কম বিল বা বেশি বিল আসার সুযোগ নাই। গ্রাহক হয়তো বুঝতে পারে না কত টাকা কাটলো। ব্রেকডাউনটা ওয়েবসাইটে তার কনজিউমার নাম্বার দিয়ে সে ডিটেলস দেখতে পারে। পোস্টপেইড মিটারের ইয়েগুলো হচ্ছে কি যে ম্যানুয়ালি রিডিং কালেকশন করে, ভুল হতেই পারে। কমপ্লেন করলে আমরা তখন ফিজিক্যালি আবার ওটা পরিদর্শন করে দেখি। অভিযোগটা সত্য হয় তখন আমরা ওই রিডিংটা এক্সাক্ট রিডিং অনুযায়ী এখান থেকে বিলিং হয় কম্পিউটার সেন্টারে, সেখান থেকে আমরা বিলটা কারেকশন করে গ্রাহককে দিয়ে দিই। রাজশাহী বিভাগে 42 লাখ গ্রাহক দৈনিক গড়ে নেসকোর 350 মেগাওয়াট ও পল্লী বিদ্যুতের 550 মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করেন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। শীত ও কুয়াশা কম থাকায় মৌসুম শুরুর আগেই চাঁপাইনবাবগঞ্জে গাছে গাছে দেখা মিলেছে আমের মুকুল। ঝরে পড়া ঠেকাতে কীটনাশক স্প্রে ও সেচ সহ বিভিন্ন পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমের ভালো ফলনের আশা কৃষি বিভাগের। জাহাঙ্গীর আলমের তথ্য ও ছবিতে রিপোর্ট। পাতার ফাঁকে ফাঁকে উঁকি দিয়েছে আমের মুকুল। মৌ গন্ধে ছেয়ে গেছে চাঁপাইনবাবগঞ্জের আমের বাগানগুলো। চলতি মৌসুমে 2 সপ্তাহ আগেই গাছে এসেছে আমের মুকুল। ইতোমধ্যে জেলার আম বাগানগুলোতে প্রায় 70% বেশি গাছে দেখা দিয়েছে মুকুল। বাগান মালিকরা জানান, শীতের তীব্রতা ও কুয়াশা কম থাকায় গাছে এবার আগাম মুকুল এসেছে। গাছ থেকে যাতে মুকুল ঝরে না পড়ে সেজন্য কীটনাশক স্প্রে ও সেচ সহ বিভিন্ন পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগান মালিকরা। আগামী কয়েকদিন বৃষ্টি বা ঘন কুয়াশা না দেখা দিলে বেশিরভাগ মুকুল থেকেই বের হবে আমের গুটি। 20 দিন আগে থেকে মুকুল আসা শুরু হয়ে গেছে। এ পর্যন্ত আমাদের আম চাষি অনেকেরই প্রায় 60% মুকুল চলে আসছে। জমিতে যেগুলোতে ফুল এসে গেছে সেগুলোতে আমরা সেচ প্রদান করছি। তো এখন আমরা বর্তমানে পরিচর্যায় ব্যস্ত আছি। ফলন এখনই কিছু বোঝা যাবে না, তবে মুকুল দেখে মনে হচ্ছে যে ফলন হতে পারে। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর বাম্পার ফলনের আশা কৃষি বিভাগের। বেশি ফলনের বছরে কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তাই আম প্রক্রিয়াকরণের উদ্যোগের কথা জানায় সংশ্লিষ্টরা। সামনের যে সমস্যাগুলি আসতে পারে সে বিষয়ে কৃষকদেরকে এখন একটু সতর্ক হতে হবে, যেহেতু এখন গাছের গোড়াতে সেচটা দিতে হবে। সেচটা খুব জরুরি হয়ে পড়েছে, কারণ সেচ দিলে মুকুলটা খুব সুন্দরভাবে বের হবে এবং মুকুল ঝরে পড়বে না। মাঠ পর্যায়ে যে কার্যক্রমগুলো ব্যবস্থাপনাগুলো করলে সেই মুকুলটাকে আমরা একদম সঠিক পর্যায়ে অর্থাৎ আমরা ভোক্তার হাতে তুলে দিতে পারি আম হিসাবে। চলতি মৌসুমে জেলার 37,504 হেক্টর জমির বাগানে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,86,000 মেট্রিক টন আম। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। নাইকো দুর্নীতি মামলায় খালাস পেয়েছেন বেগম খালেদা জিয়া সহ 8 আসামি। এই মুহূর্তে জজ কোর্টে কথা বলছেন বেগম খালেদা জিয়ার আইনজীবী। সরাসরি যাচ্ছে সেখানে। হচ্ছে 7/10/2001 সেই মামলার মধ্যে শেখ হাসিনা সহ ডক্টর তৌফিক আলাহ চৌধুরী এবং তার ক্যাবিনেট মন্ত্রীরা সবাই আসামি ছিলেন। এবং আপনারা জেনে আশ্চর্য হবেন যে শেখ হাসিনা পরবর্তীকালে ক্ষমতায় আসার পরে তার অংশের এই মামলাটি, যার মূলত যেটুকুন ঘটনা ঘটেছিল সবটাই ছিল শেখ হাসিনার বিরুদ্ধে। তিনি এই মামলা তার কাছ থেকে উনি প্রত্যাহার করা অর্থাৎ কোয়াশমেন্ট করে নিয়ে যান হাইকোর্ট থেকে। কিন্তু শুধুমাত্র ব্যালেন্স করার জন্য, কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলাটি আরেকটি কাউন্টার মামলা করা হলো শুধু ব্যালেন্স করার জন্য। সেইটি আজকে আমরা দীর্ঘ সময় আমরা আইনি লড়াইয়ের মধ্য দিয়ে আমরা বলার চেষ্টা বলেছি
যে এই মামলাটি শুধুমাত্র শেখ হাসিনার দুর্নীতিকে ব্যালেন্স করার জন্য, তার সমকক্ষ করার জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত জনপ্রিয় নেত্রী, তাকে মেলাইন করার জন্য রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে তাকে মেলাইন করার জন্য তাকে মিথ্যা মামলা দিয়েছে। এই কথাগুলো আমরা 4 শুনানির সময় বলেছি, বিভিন্ন সময় আমরা বলেছি। পরবর্তীকালে এই মামলার যখন সাক্ষী শুরু হয়, আপনারা জেনে থাকবেন রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ 2 জন সদস্য এসেছিল। তারা কিন্তু বেগম জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ করেন নাই, বরঞ্চ ওই 2 জন সাক্ষী বরঞ্চ শেখ হাসিনার বিরুদ্ধেই কথা বলে গেছে। এবং এই মামলার যিনি বাদী ছিলেন মাহবুবুল ইসলাম, তিনিও তার জবানবন্দির মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধেই সাক্ষ্য দিয়েছেন। সর্বশেষ এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা সাইদুর রহমান, তিনিও যে সাক্ষ্য দিয়েছেন সেই সাক্ষীর মধ্যে পরিষ্কার করে বলছে যে বেগম খালেদা জিয়া কোনো সারসংক্ষেপ অনুমোদন দেন নাই, বরঞ্চ ফাইল ফেরত দিয়েছেন। আর শেখ হাসিনা যে কাজগুলি করেছেন সবগুলোর বিরুদ্ধে তিনি আদালতে এসে সাক্ষ্য দিয়েছেন। 39 জন সাক্ষী, 64 জন সাক্ষীর মধ্যে 39 জন সাক্ষীকে দুদক পক্ষ হাজির করেছিল। আমি প্রত্যেকটি সাক্ষীকে জেরা করেছি এবং জেরার মধ্য দিয়ে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে আমি বেগম খালেদা জিয়ার পাশাপাশি জনাব গিয়াসউদ্দিন আল মামুন এবং সেলিম মিয়ার পক্ষেও আমার জেরা করার সুযোগ হয়েছে। সেখানে যে কনফেশনাল স্টেটমেন্ট একটা নেওয়া হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে যে এই কনফেশনাল স্টেটমেন্টে তার আগে পুলিশ তাদের নামে একটা 161 স্টেটমেন্ট রেকর্ড করেছে। 4 দিন পুলিশ কাস্টডিতে রেখেছে, তাকে টর্চার করেছে, তাকে রাজারবাগ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। সেখান থেকে যখন তিনি একেবারে কথা বলতে পারতেছিলেন না, সেই সময় তার নামে একটা জবানবন্দি রেকর্ড করা হয়েছে। সেই জবানবন্দিতে আমরা পরিষ্কার করে দেখিয়েছি যে এই জবানবন্দিটা স্বেচ্ছাপ্রণোদিত ছিল না অথবা সত্য ছিল না। পাশাপাশি আমরা দেখিয়েছি এইটা যে জনাব গিয়াসউদ্দিন আল মামুন এবং জনাব সেলিম মিয়া তারা ব্যবসায়িক পার্টনার, তাদের মধ্যে অনেক অফিসিয়ালি টাকা লেনদেন হয়েছে। এইটাকে তারা ভিন্নভাবে ব্যাখ্যা দিয়ে একটা মিথ্যা অভিযোগ করেছে। এবং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই 39 জন সাক্ষীর একজনেও বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষ্য দেন নাই, একজনেও দেন নাই। এবং এই মামলার মধ্যে গত 16 বছর বেগম খালেদা জিয়াকে অপমান অপদস্থ করবার জন্যে, শুধুমাত্র রাজনৈতিকভাবে তাকে মাইনাস করবার জন্যে এই মিথ্যা মামলাটা দিয়েছিল। আজকে মাননীয় আদালত আজকে রায়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন, পাশাপাশি অন্য সকল আসামিকেও খালাস দিয়েছেন। তার মধ্য দিয়ে আমরা এই মামলার মধ্যে দীর্ঘ আইনি সংগ্রামের পরে আমরা আইনগতভাবে আমরা সফল হয়েছি, আমরা ন্যায় বিচার পেয়েছি। আমরা মাননীয় আদালতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, দেশবাসীর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। বেগম খালেদা জিয়াকে যেভাবে হয়রানি করা হয়েছে, আমরা রাষ্ট্রীয়ভাবে তাকে যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় এবং তাকে এইটা আইনগতভাবে কিন্তু তাকে যে এই যে হয়রানি করা হয়েছে সেইটির ক্ষতিপূরণ দেওয়ার আইনগত সুযোগ আছে। আমরা দাবি জানাইতে চাই রাষ্ট্রের কাছে যে তাকে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে তাকে সম্মানিত করবার জন্যে এবং রাষ্ট্রীয়ভাবে এই যে দুর্নীতি দমন কমিশন তৎকালীন দুর্নীতি দমন কমিশন যে এই যে মিথ্যা মামলা দিয়ে তাকে যে রাজনৈতিকভাবে হয়রানি করেছে, সেইটির জন্যে তৎকালীন কমিশনের যারা কর্মকর্তা ছিলেন তাদেরকেও বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। সরাসরি যুক্ত ছিলাম মহানগর দায়রা জজ কোর্টে। দুবাইয়ের গালফ ফুড মেলায় দ্বিতীয় দিনে বাংলাদেশ প্যাভিলিয়নে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। গতবারের তুলনায় এবারের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা অংশগ্রহণকারীদের। বাংলাদেশি ভোগ্যপণ্য বিশ্ববাজারে তুলে ধরতে এই মেলাকে অন্যতম সুযোগ হিসেবে দেখছেন তারা। শিবলিয়া সাদিকের রিপোর্ট। 30 বছরের পুরনো দুবাইয়ের গালফ ফুড মেলায় 2009 সাল থেকে বাংলাদেশ অংশ নিয়ে আসছে। বাংলাদেশের নতুন শিল্প প্রতিষ্ঠান সহ অসংখ্য উদ্যোক্তা এই মেলায় অংশ নেন। সেই ধারাবাহিকতায় দেশীয় ভোগ্যপণ্যের প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় নেমেছে আন্তর্জাতিক বাজার দখলের। আগে যেখানে মাত্র 10-12টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিত, সেখানে এবার 41টি প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারে নিজেদের সক্ষমতা তুলে ধরতে অংশ নিয়েছে। এই ফেস্টিভ্যালের মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যে, সারা বিশ্বের মধ্যে আমাদের যে পণ্য আছে, আমরা এই পণ্য পরিচিত হতে পারছি। বেঙ্গল টি এর পাশাপাশি আমরা আরও একটি ব্র্যান্ড এখানে হয়তো চালু করব এবং এটি যেহেতু একই দিকে আমরা প্রায় 30টিরও বেশি দেশে আমাদের বর্তমানে বেঙ্গল টি যাচ্ছে,
আমরা চেষ্টা করব যে এর সংখ্যা আরও বেশি বৃদ্ধি পাবে এবং একই সাথে চায়ের গুণগত মান আপনার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্রোডাকশন দিয়ে এটি যাতে ওয়ার্ল্ড ক্লাস টিয়ের দিকে নেওয়া যায় সেই প্রচেষ্টা আমাদের থাকবে। 25 সালে ইনশাল্লাহ আমরা একটা ভালো ভলিউম অফ কাস্টমার পাওয়ার আশা আছে, আর ইনশাল্লাহ এবার ভলিউমটা খুব ভালো যাচ্ছে, আর ভালো রেসপন্স পাচ্ছে আমাদের বাংলাদেশের প্রোডাক্টের। মেলায় অংশ নেওয়া বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে জানানো হয়, দ্বিতীয় দিনে এসে বাংলাদেশি পণ্যের গুণগত মান দেখে ক্রেতাদের প্রচুর আগ্রহ তৈরি হয়েছে, সেই সঙ্গে ক্রয়াদেশ বাড়ছে। গেল বছর যেখানে $107 মিলিয়ন বাণিজ্য হয়েছিল, এবারের দ্বিগুণ বাণিজ্য হতে পারে বলে ধারণা করছেন অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশের স্বনামধন্য সিটি গ্রুপ চা সহ নতুন নতুন পণ্য মেলায় নিয়ে এসে ক্রেতা আকর্ষণে চমক দেখিয়েছে। এই ট্রেন্ডসটা দিন দিন বাড়বে, কারণ আমি মনে করি যে আমাদের নিজেদের যে ডায়াসপোরা আছে দেশে, আমরা বাংলাদেশিরা যদি যদি বাংলাদেশি প্রোডাক্ট বিভিন্ন সুপারমার্কেট থেকে কিনতে থাকি, তাহলে এটার ডিমান্ড দিন দিন বাড়তেই থাকবে। সংশ্লিষ্টদের দাবি, বাংলাদেশ থেকে ভোগ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মেলায় অংশ নেওয়ার জন্য দুবাই নিয়ে আসতে ভিসা জটিলতার সম্মুখীন হতে হয়েছে। এদিকে আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, বিশ্ববাজারে দেশের অবস্থান সুসংহত করতে আমিরাতের মতো দেশকে ব্যবহার করতে হলে নানা অনিয়ম থেকে প্রবাসী বাংলাদেশিদের বেরিয়ে আসতে হবে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চলতি অর্থ বছরের 7 মাসে 15 বছরের মধ্যে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থবির হওয়ার শঙ্কা, প্রভাব পড়বে কর্মসংস্থান ও নির্মাণ খাতে। চাহিদার তুলনায় মিলছে না মালবাহী ট্রেনের ইঞ্জিন, চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্যের কন্টেইনার জট, দেরিতে স্থানান্তরের প্রভাব পড়তে পারে দামে, শঙ্কা ব্যবসায়ীদের। বিল আসার পরে রিডিং মিলাতে যায় দেখি যে ওই মিটারে যা আছে তার থেকে 100 ইউনিট আমার বেশি লিখে নিয়ে গেছে। আগের মিটারের চাইতে বেশি কাটে এই মিটারে। 2-3 বার কমপ্লেনও দিয়েছি, কোনো লাভ হয়নি। বিদ্যুতের ভুতুরে বিলে রাজশাহী বিভাগের চরম ভোগান্তি, নেসকো পল্লী বিদ্যুৎ সমিতিতে অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার, বাড়তি ব্যয় হিমশিম গ্রাহক। এ ছিল সময়ের বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়ের।